আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস চলতেছে। সেখানে আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। তার আগে আমরা আলোচনা করেছিলাম স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ। তাহলে একটি ভারী বস্তু m তার থেকে সামান্য দূরত্বে r দূরত্বে ছোট একটা বস্তু বিদ্যমান। এটা বস্তুর বল হচ্ছে a b আর সামান্য আরেকটা বিন্দু b r দূরত্বে c। তাহলে b পর্যন্ত দূরত্ব হচ্ছে r। তাহলে এই m বস্তুটা হচ্ছে ভারী বস্তু আর স্মল m বস্তুটি হচ্ছে বিবিন্দিত অবস্থিত, সেটি হচ্ছে ছোট বস্তু। তাহলে a এবং b বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r আর b বিন্দু থেকে সামান্য দূরত্ব dr দূরত্বে অবস্থিত আরেকটি বিন্দু হচ্ছে c। তাহলে এই বিন্দুটি আর চারপাশে একটি মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি করবে এবং এই ক্ষেত্রের মধ্যে স্মল m বলের বস্তুটি যখন অবস্থিত থাকবে তখন তার উপর একটি বল প্রয়োগ করবে, আর এই বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করা হচ্ছে আমাদের কাজ। তাহলে টপিক হচ্ছে মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ। মহাকর্ষ বল দ্বারা কাজ সম্পাদিত কাজ। তাহলে মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ হয়, আমরা দেখব যে মহাকর্ষ বল বলতে কি বুঝি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল, আর এই বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মহাকর্ষ m বলের কোন বস্তু থেকে r দূরত্বে একটি বস্তু বিদ্যমান এবং আছে, তাহলে এই মহাকর্ষ বল হবে ক্যাপিটাল B m স্মল m ভাগ r স্কয়ার। এবং এই বস্তুটিকে যদি আমরা এই বস্তুটিকে dr দূরত্বে সরাতে চাই তাহলে কাজের পরিমাণ dw সমান l ডট dr। আর ডট সূত্র থেকে আমরা পাবো f dr cos θ। আর থিটার মান যেহেতু এক বলের দিক হচ্ছে p থেকে a এর দিকে আর বস্তুটিকে সরাতে চাই b থেকে c এর দিকে, তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এবং সেক্ষেত্রে f dr cos 180 ডিগ্রি সমান মাইনাস f dr, এটা হচ্ছে dw। এখন বস্তুটিকে যদি আমরা b বিন্দু থেকে c বিন্দুতে নিতে চাই তাহলে সেটা m ভরের বস্তুকে b বিন্দু হতে c বিন্দুতে সরাতে কাজ, আর এই কাজ হবে ইন্টিগ্রেশন করতে হবে w সমান মাইনাস f dr আর a r থেকে b আর c, আর f এর পরিবর্তে আমরা বসাবো আর b আর c এবং g m স্মল m ভাগ r স্কয়ার dr। এবং ধ্রুবক হিসাবে থাকবে মাইনাস g m স্মল m r ইনভার্স টু dr r b r c। এবং এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস g m স্মল m r minus 2 plus 1 minus 2 plus 1
তাহলে আর সি আর বি। সেক্ষেত্রে আমরা পাবো W সমান মাইনাস জি এম স্মল এম, আবার একটা মাইনাস ওয়ান কমন চলে আসলে আর মাইনাস ওয়ান আর বি আর সি, জি এম স্মল এম ওয়ান বাই আর আর বি আর সি, জি এম স্মল এম আর সি মাইনাস আর বি। স্বাভাবিকভাবে আর সি গ্রেটার দেন আর বি, তাহলে 1 বাই আর বি গ্রেটার দেন, যেহেতু 1 বাই আর বি গ্রেটার দেন 1 বাই আর সি, এবং সেক্ষেত্রে কাজ হবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে আর দূরত্ব যখন বাড়বে তখন বস্তুটির কাজ হবে ধনাত্মক, অর্থাৎ আর সির মান যত বড় হবে আর সির মান যত বড় হবে সেক্ষেত্রে তার কাজের মান বাড়বে। আমরা সেখান থেকে পেতে পারি যে বস্তুটি যখন কাছে আসে তখন কাজ হয় মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ ধনাত্মক কাজ, আর যদি বেশি হতে পারে ঋণাত্মক কাজ। তাহলে বস্তু যখন কাছে আসে সেই কাজটা শুধু মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন হয়, বাইরে আসলে করতে সম্পন্ন হয় না। এখান থেকে আমরা মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ বের করতে পারবো। তারপর আমরা আলোচনা করব গতি শক্তি। গতি শক্তি কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে এবং বস্তুর কাজ সম্পাদিত হয়, তাহলে সেই কাজই হচ্ছে বস্তুর গতিশক্তি, অর্থাৎ কাজই হবে বস্তুর গতিশক্তি। এবং গতিশক্তি ই কে অথবা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যদি একটি বস্তুর উপর F বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি t সময় পরে L দূরত্ব অতিক্রম করে এখানে চলে আসে এবং বস্তুর ভর হয় m, আর বস্তুর আদি বেগ u সমান 0, শেষ বেগ b, তাহলে কাজ সমান F into s, m a s। আবার আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, 0 প্লাস 2as b স্কয়ার। তাহলে as সমান b স্কয়ার বাই 2, আর এখান থেকে আমরা পাই m into b স্কয়ার বাই 2, তাহলে হাফ m b স্কয়ার। এটা হচ্ছে বস্তুর গতিশক্তি। আর এই বস্তুর এই গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভরশীল এবং বস্তুর ব্যাগের উপর নির্ভরশীল, কিন্তু ব্যাগের পাওয়ার বড় হওয়ার কারণে কাজের উপর বা গতিশক্তির উপর ব্যাগের প্রভাব বেশি। তাহলে গতিশক্তি E কে সমান হাফ এম বি স্কয়ার। আবার গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, গতিশক্তি ও ভর বেগের মধ্যে সম্পর্ক। ভরবেগ t সমান mv আর গতিশক্তি E কে সমান হাফ m v স্কয়ার। তাহলে যদি
আমরা একটি বর্গের বানাতে চাই 2m স্কয়ার p স্কয়ার n, তাহলে mb হোল স্কয়ার ভাগ 2m সমান p স্কয়ার ভাগ 2n। সুতরাং গতিশক্তি E কে সমান p স্কয়ার বাই 2m। আবার এই সংখ্যা আমরা ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবো, বিভিন্ন নাম্বারের উত্তর দিতে পারবো। বিভব শক্তি, বিভব শক্তি বলতে কি বুঝি? বিভব শক্তি কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে বস্তুতে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাহলে আবার আমরা আরেকটা কথা বলতে পারি যে বস্তুর সরণের কারণে, বিভিন্ন এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরের কারণে, বিভিন্ন কারণে বস্তুর মধ্যে যে সঞ্চিত শক্তি থাকে সেটা হচ্ছে তার বিভব শক্তি। প্রচলিত ধারায় আমরা বিভব শক্তি বলতে বুঝতেছি জমাকৃত শক্তি বা সঞ্চিত শক্তি। তাহলে অভিকর্ষ বল দ্বারা সঞ্চিত শক্তি, অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ বিভব শক্তি EP সমান mgh। এখানে W সমান mg বস্তুর ওজন। তাহলে অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ W সমান বল গুণ সরণ। একটা বস্তু যদি এরকম এই চিত্রটা এখান থেকে আসে, বস্তুর ভর m, এই বিন্দু থেকে বি বিন্দুতে আসে, তাহলে বস্তুর বল হবে mg, সরণ হবে h। সুতরাং mgh অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ হচ্ছে mgh, আর সেটা হচ্ছে EP। আবার অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করে সম্পাদন করা হয় তাহলে সেক্ষেত্রে কাজ হবে -mgh। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ যখন হবে তখন সেটা হবে -mgh। এক্ষেত্রে আমি ছাত্রদের সুবিধার জন্য উল্লেখ করা হচ্ছে যে এই h এর মানটা সব সময় একটা রেফারেন্স ফ্রেম থেকে পরিমাপ করতে হবে, অর্থাৎ বস্তুটি যে অবস্থান থেকে ফিরে আসবে সেই অবস্থান থেকে এই h টা পরিমাপ করতে হবে। আবার এই এবং সেক্ষেত্রে আমরা অভিকর্ষ বিভব শক্তি পেলাম। তারপরে আমরা পাবো হেলান্তরের কাজ। একটি হেলান্তর বরাবর হেলান্তর বরাবর নিচে নামার ক্ষেত্রে কাজ। হেলান্তর, এই হচ্ছে হেলান্তর A B C, এবং এই তলটি যদি খারাপ এভাবে কাজ করে তলের উচ্চতা হচ্ছে h, আর বস্তুটি যদি এখান থেকে এই বরাবর l দূরত্ব অতিক্রম করে C বিন্দু থেকে এই বিন্দুতে আসে তাহলে বস্তু দ্বারা সম্পাদিত কাজ হবে বলের উপাংশ। এক্ষেত্রে আমরা বলের বিভাজন ক্ষেত্রে দেখব বল তল বরাবর বল সমান F cos θ, অর্থাৎ mg cos θ। এটা আমরা বোঝার সুবিধার্থে বলতেছি বিভাজন করার সময় থিটার পরিমাপটা যেদিক থেকে করা হবে বলের প্রকৃত অবস্থা থিটাটা যেদিকে মাপা হবে সেটা হচ্ছে তার cos শতাংশ। তাহলে কাজ বল গুণ সরণ mg cos θ into h, তাহলে mgh cos θ।
mg cos theta। বলে একটু সরণ, সেক্ষেত্রে সরণটা ছিল h না বরং তল বরাবর হচ্ছে s, আর তাহলে mg s cos theta। আচ্ছা, যদি আমরা এটা খেয়াল করি যে এটা হচ্ছে এই দুটোর মধ্যে সম্পর্ক, লম্ব ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা cos theta পাবো লম্ব ভূমি ভাগ অতিভুজ, তাহলে h সমান s cos theta। তাহলে এখানে s cos theta সমান হচ্ছে h, তার মানে mg h। হেলান্তর বরাবর সম্পাদিত কাজ হচ্ছে এটা। আবার যদি একটি বস্তু বরাবর হেলান্তর বরাবর উপরে উঠে, তাহলে কাজ তাহলে এ বি সি। এক্ষেত্রে আমরা কোনটা এখান থেকে মাপলাম, আর এটা আমি বোঝার সুবিধার্থে বলতেছি ওজনটা হচ্ছে এদিকে, আর যদি কোনটা এটা মাপি তাহলে সেক্ষেত্রে এটা হওয়া উচিত লম্ব দিকে, তার সাথে এটা লম্ব দিক হওয়া উচিত, এই দিকটা হওয়া উচিত cos theta, কারণ এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই দিকের অংশটা হবে cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে sin theta। কারণ তল বরাবর উপরের দিকের অংশটা হচ্ছে mg sin theta। তাহলে কাজ w সমান বল গুণ সরণ, আর বলটা হচ্ছে mg sin theta ইনটু s, তাহলে সেক্ষেত্রে s, আর এটা হচ্ছে তলের উচ্চতা h। তাহলে আমরা যদি এখান থেকে পাই h বাই s লম্ব বাই sin theta ইকুয়াল টু h ভাগ s, তাহলে h ইকুয়াল টু s sin theta, তাহলে s sin theta সমান হচ্ছে mg h। তল বরাবর উপরের দিকে যায় আর নিচের দিকে যায়, সব থেকে মান হচ্ছে এরকম। এক্ষেত্রে আমরা এটা বিবেচনা করতে পারি। এবার আমরা আলোচনা করব শক্তির সংরক্ষণশীলতার নীতি। কনজারভেটিভ ল অফ এনার্জি, শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতার নীতি, শক্তির সংরক্ষণশীলতার নীতিটি হচ্ছে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, তাহলে কোনো শক্তিকে ধ্বংস করা যায় না, নতুন কোনো শক্তি সৃষ্টিও করা যায় না, শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে আমরা যদি দেখি বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর আমরা দেখাতে পারবো, কিন্তু টপিকগুলো খুব ইজি হওয়ার কারণে আমরা সেটা আলোচনা করতে চাচ্ছি না। যেমন তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, বিদ্যুৎ শক্তি থেকে চৌম্বক শক্তিতে রূপান্তর করা যায়, চৌম্বক শক্তি থেকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়, বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়, বিদ্যুৎ আবার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। অর্থাৎ বিভিন্ন শক্তি থেকে বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। আর এর মানে হচ্ছে যে কোন শক্তির সৃষ্টি হচ্ছে না, বরং এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এই আলোচনায় যদি আমরা দেখি একটা জনপ্রিয় টপিকস অনন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতা, শক্তির পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এখানে মোট শক্তি বলতে আমরা কি বুঝবো?
এখানে পরমাণু অবস্থার ক্ষেত্রে দুই প্রকার শক্তি ক্রিয়াশীল, এক প্রকার হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি, অন্যটি হচ্ছে গতিশক্তি। আর এই মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, মোট শক্তিকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে আমরা এটা দেখাবো এবং আমরা একটা তলের সাহায্য নিচ্ছি। এই এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম এ বি, মাঝখানে একটা বিন্দু নিলাম সি। তাহলে এটা হচ্ছে এক্স, আর এই হচ্ছে টোটাল উচ্চতা। তাহলে এই যদি হয় টোটাল উচ্চতা, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বস্তুর গতিশক্তি বিবেচনা করব। তাহলে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি যোগ গতি শক্তি। তাহলে ই পি ই কে আর সমান হচ্ছে ই। তাহলে আমরা যদি যাচাই করি এ বিন্দুর ক্ষেত্রে, ই পি সমান mgh, ই কে সমান হাফ এম বি স্কয়ার, বি সমান 0 সুতরাং 0 ই কে। তাহলে ই সমান ই পি যোগ ই কে, mgh যোগ 0 সমান mgh। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh। আবার যদি এবার আমরা সি বিন্দু করে চিন্তা করি, সি বিন্দুর ক্ষেত্রে ইপি সমান mg h minus x। এখানে আমি সবসময় বলেছি যে বিভব শক্তি মাপতে হবে সবসময় রেফারেন্স ফ্রেমের থেকে ওই বিন্দু পর্যন্ত। তাহলে বি বিন্দু বা তল থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে h minus x। তাহলে আমরা এটা পাবো। তারপরে ই কে সমান হাফ এম বি স্কয়ার। এখানে বি স্কয়ারটা মাপতে হবে পরন্ত বস্তুর সূত্র অনুসারে। পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে হাফ এম বি স্কয়ার এবং সেটা হচ্ছে উপর থেকে হিসাব করতে হবে। সুতরাং আমরা পাচ্ছি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gx, 0 প্লাস 2gx পরন্ত বস্তুর ক্ষেত্রে সমান 0। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 2gx, 2gx সমান mgx। আমরা যদি মোট শক্তি পাই, মোট শক্তি পাবো সি বিন্দুতে ইপি ই কে mgh minus x plus mgx, h minus mgx plus mgx সমান mgh e। তাহলে মোট শক্তি দুটো পয়েন্ট আমরা একই পেলাম। এবার আমরা বিদ্যুতের ক্ষেত্রে আলোচনা করব। বিদ্যুতের ক্ষেত্রে দেখো ইপি সমান 0, রেফারেন্স ফ্রেমটা একদম বি পয়েন্টে আছে, আর ই কে সমান হাফ এম বি স্কয়ার। এখানে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, 0 প্লাস 2gh, বি স্কয়ার ইকুয়াল টু 2gh। তাহলে হাফ ইনটু m ইনটু 2gh সমান mgh। সুতরাং ই সমান ই প্লাস ই কে, mgh প্লাস 0 সমান mgh। তাহলে আমাদের এতক্ষণ আলোচনা থেকে এবং গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা দেখলাম যে এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সমান থাকতেছে অর্থাৎ ধ্রুবক থেকে। আর এটাই হচ্ছে শক্তির সামগ্রিক নীতি।
তার মানে যখন বস্তুটি এবিতে ছিল তার সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, যখন সিবিতে এসেছে তখন তার কিছু গতিশক্তি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়েছে, কিছু গতিশক্তি কমেছে, কারণ মোট শক্তি একটি স্থির ছিল। যখন আবার বস্তুটি সিবিতে ধীরে কল্পনা করলাম তখন তার সমস্ত গতিশক্তি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়েছে এবং বিভব শক্তির মান শূন্য হয়েছে। সুতরাং পরন্ত বস্তুর ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এবার আমরা আলোচনা করব কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। ইট ইজ গুড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। তাহলে একটি বস্তুকে এখানে আমরা বল বৃদ্ধির ক্ষেত্রে আলোচনা করব। F বল প্রয়োগ করার ফলে L দূরত্ব অতিক্রম করে তার আদি বেগ ছিল b এবং চাইল্ড বেগ হয়েছে d। তাহলে ত্বরণ হচ্ছে সমত্বরণে ক্রিয়াশীল। তাহলে কাজ বস্তুর উপর সম্পাদিত কাজ বল দ্বারা, বল F দ্বারা কাজ F ইনটু S। যেটা একই ঠিক হচ্ছে F ইনটু S এবং F সমান হচ্ছে NA ইনটু S, তার মানে NAS। আবার ত্বরণের ক্ষেত্রে আমরা পাবো b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে b স্কয়ার মাইনাস 2 u স্কয়ার সমান 2as। তাহলে as সমান b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2। আর এটা যদি আমরা বসাই দেই b স্কয়ার মাইনাস u স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হাফ m b স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। আর এটা হচ্ছে সম্পাদিত কাজ। তাহলে আমরা বলতে পারবো একটি কাজ শক্তি উপপাদ্য অনুসারে বস্তুর উপর সম্পাদিত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, এবং সেক্ষেত্রে শেষ গতিশক্তিতে আদি গতিশক্তির পার্থক্য এটা হচ্ছে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ বলের দিকে ক্রিয়াশীল বল, গতির দিকে বল যখন গতির দিকে ক্রিয়া করে, গতির দিকে ক্রিয়াশীল, তখন আবার বল যদি গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তাহলে কাজ হবে হাফ m u স্কয়ার মাইনাস হাফ m b। আদি গতিশক্তি বিয়োগ শেষ গতিশক্তি, তাহলে বল দ্বারা সম্পাদিত কাজ। সেটাকে আমরা প্রশ্ন সলভের ক্ষেত্রে এরকম আলোচনা করব, w ইকুয়াল টু fs সমান হাফ m b স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। এই ক্ষেত্রে এরকম আমরা আলোচনা করব গতিশক্তির পরিবর্তন। আর এটি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।